Welcome back, viewers. Thank you for being with us. ওসামা ভাইয়ের কাছে আমরা যাচ্ছি, বাট ইন দ্য মেইন টাইম আপনারা যদি ফ্যামিলিতে একসাথে ছেলে মেয়ের সাথে একসাথে যদি আমাদের শোটা ওয়াচ করতেছেন, তাহলে আপনারা কল করতে পারবেন। আমাদের স্ক্রিনের নাম্বারটা আছে, এবং ওসামা ভাই আপনাকে এবং আপনার ছেলেদের সাথে কথা বলে খুব আনন্দিত হবেন, এবং হয়তো কোনো সাজেশন কমেন্ট থাকলে আমরা একসাথে শেয়ার করব এবং এক্সপ্লোর করব এগুলো কীভাবে মানে অ্যাড্রেস করা যায়। তো প্লিজ ডু নট হেজিটেট টু কল আস। ওসামা ভাই, আমরা যেটা ডিসকাস করতেছিলাম সেটা হচ্ছে অ্যাজ এ প্যারেন্ট অ্যান্ড অ্যাজ এ চাইল্ড আমরা কীভাবে আমাদের অ্যাম্বিশনটাকে নার্চার করতে পারি। আপনি আপনার প্যারেন্টের এবং বিভিন্ন প্যারেন্টের রোলটা সম্পর্কে বলেছেন, এবার একটু বাচ্চাদের সম্পর্কে একটু কাইন্ডলি যদি বলতে চান। আমার কাছে মনে হয় নাজিম, একটা মানুষের curiosity is a very main ingredient for them to grow when they're young. কোনো কিছু নিয়ে উৎসাহ থাকা, কোনো কিছু সম্পর্কে জানতে চাওয়া, এই কিউরিয়াস মাইন্ড ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট, যেটা শুরুতে আপনি পিক করেছিলেন যখন আমি আমার ছোটোবেলার কথা বলছিলাম। এবং সেই কিউরিওসিটি কুড বি এনিথিং। এটা যে শুধু লেখাপড়া নিয়ে থাকতে হবে তা কিন্তু না। একটা ছোট মানুষের অনেক প্রশ্ন থাকতে পারে বাইরের সমাজ সম্পর্কে, অনেক প্রশ্ন থাকতে পারে অ্যাবাউট দ্য ফনা অ্যান্ড ফ্লোরা আউটসাইড অফ আওয়ার ওয়ার্ল্ড। অনেক প্রশ্ন থাকতে পারে তার এই পৃথিবীটা কীভাবে কাজ করে, অনেক প্রশ্ন থাকতে পারে আমাদের ফোনটা কীভাবে কাজ করে, অনেক প্রশ্ন থাকতে পারে সমাজ কীভাবে কাজ করে। এই যে কিউরিয়াস মাইন্ডটা, সেটাকে আমাদের অনেক প্রাধান্য দিতে হবে। তাই আমি এই কারণে আমি একটা জিনিস বলবো যে দোজ হু আর ভিউইং আওয়ার প্রোগ্রাম অ্যান্ড ইউ আর ইয়াং অ্যান্ড ইউ হ্যাভ আ কিউরিয়াস মাইন্ড অ্যান্ড ইউ ওয়ান্ট টু এক্সপ্লোর অ্যান্ড ফাইন্ড সামথিং, দেন প্লিজ ডু দ্যাট, অ্যান্ড দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট, একটা ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট। আর একটা বড় ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কোনো একটা বিষয় একটা সলিড হবি থাকা, একটা দুটা তিনটা। এই জিনিসটাও আমি অনেক সময় দেখেছি আমাদের কালচারে। হয়তো বা আমরা কোনো একটা ছেলে বা মেয়ে খেলতে ভালোবাসে, অনেক বেশি খেলাধুলা করে, এটা নিয়ে চিন্তিত হয়ে যাই। অনেক বেশি গেম খেলছে, এটা নিয়ে চিন্তিত হয়ে যাই। অনেক বেশি কোনো মিউজিক করছে, এটা নিয়ে চিন্তিত হয়ে যায়। অনেক বেশি বন্ধু বান্ধবের সাথে মিশছে, এটা নিয়ে চিন্তিত হয়ে যায়। অবশ্যই আমাদের বাচ্চাদেরকে লিমিট ক্রিয়েট করে দিতে হবে। উই নিড টু ক্রিয়েট আ বাউন্ডারি, বাট দ্য বাউন্ডারি নিডস টু বি ওয়াইড এনাফ যাতে আমাদের বাচ্চারা এর ভিতরে উঠতে পারে, সো দ্যাট দে ক্যান ফ্লাই। তো ওসামা ভাই, আপনার পয়েন্ট থেকে আমি 3টা পয়েন্ট পেয়েছি। নাম্বার 1 হচ্ছে আমাদের যেন ইনকুইজিটিভ মাইন্ডটাকে নার্চার করি, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যেন একটা ইন্টারেস্ট থাকে, হবি থাকে, বিকজ দ্যাট হবি ক্যান বিকাম এ সোর্স অফ এনার্জি টু পারসিউ এ ক্যারিয়ার ইন দ্যাট ফিল্ড। আবার অফকোর্স এখানে আমাদের কিছু লিমিট আছে, লিমিটিং ফ্যাক্টরস আছে। উইথ দ্যাট লিমিটিং ফ্যাক্টরস ইন মাইন্ড, but we should relentlessly follow our hobby and interest. আমাদের একজন কলার আছেন, আমরা একটু কলারটাকে ইনভাইট করি। কলার, প্লিজ কাম এন্ড জয়েন আস। আপনি আপনার কমেন্টটা শেয়ার করুন প্লিজ। থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি শফিকুল। আপনাদের সাথে আমি শেয়ার করতাম চাই আমার নিজের সম্পর্কে, এডুকেশন সম্পর্কে। আমি যখন ক্লাস 8-এর ছাত্র ছিলাম, তখন এই 9-এর কুমিল্লা বোর্ডে রেজিস্ট্রেশন করে আমি বিলেতে এসে যাই। আমার আব্বা বলেছিলেন তুমি লেখাপড়া করো, এই কলেজে ভর্তি হয়ে যাও। আমি লেখাপড়া করি না, কাজে চলে যাই। একটু বলবেন প্লিজ। 25 হয়ে যায় আমার বয়সটা, আপনি শুনলেন, আমার বয়স যখন 25 হয়ে যায়। আপনার প্রশ্নটা বলেন, আমাদের টাইমটা খুব লিমিটেড। ইফ ইউ ডোন্ট মাইন্ড, প্লিজ আপনার প্রশ্নটা বলুন শফিকুল ভাই। আমার প্রশ্ন হলো, যার শিক্ষার জন্য ইচ্ছা, যে ছাত্র সে নিজেই শিক্ষাগত যোগ্যতা অর্জন করবে নিজে নিজে। অ্যাবসলিউটলি, দ্যাটস এ গুড পয়েন্ট। আই থিঙ্ক এখানে একটা খুব চমৎকার একটা পয়েন্ট আমরা যদি শুনি। ফর এক্সাম্পল, গৌতম বুদ্ধা 2500 বছর আগে, তখন তো এডুকেশন সিস্টেম ছিল না। সক্রেটিস, কোনো এডুকেশন সিস্টেম ছিল না। ওদের ইনকুইজিটিভ মাইন্ডের কারণে ওরা জানতে চেয়েছিল। তাহলে ছেলেরা
পড়ালেখা নিজেরাই করবে, অথবা সে সমাজ থেকে, ইকোলজি থেকে মানুষের সাথে কথা বলে ইনফরমেশন গ্যাদার করবে। তো এটা ফর্মাল এডুকেশনের বাইরেও আমরা নিজেকে এডুকেট করতে পারি। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ফর্মাল এডুকেশন যে একমাত্র এডুকেশন সোর্স, দ্যাটস নট ট্রু। ইট ইজ দ্য বিগেস্ট ওয়ান। ফর্মাল এডুকেশনের থ্রুতে গেলে একটা ক্যারিয়ার তৈরি করার জন্য এবং সাকসেসফুল হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি, কিন্তু সবার জন্য ফর্মাল এডুকেশন সম্ভব না। এই যে কলার মাত্র ফোন করলেন, উনি ওনার জীবন সম্পর্কে শেয়ার করছিলেন যে ছোটোবেলায় ওনাকে এদেশে চলে আসতে হয়েছে, ওনার পক্ষে ফর্মাল এডুকেশন হয়তো বা নেওয়া সম্ভব হয়নি, আমরা পুরো স্টোরিটা শুনিনি। কিন্তু তার অর্থ এই না যে আমাদের শিক্ষা এবং আমাদের গ্রোথ থ্রু লার্নিং ইজ স্টপিং। এই যে আপনার সাথে আমি 1 ঘন্টা কথা বলছি, this is education for both of us. Absolutely, absolutely. So it is not a university degree, it is not a lecture, it's two educationists having a conversation. It itself is nothing but learning for both of us. No, just একটা ইন্টারাকশনের একটা বেনিফিট বলি। প্রফেসর ড্যানিয়েল কানেম্যান, উনি নোবেল প্রাইজ পেয়েছেন, আপনি জানেন। উনি একজন জিউস ইকোনমিস্ট। তো ওনার রিসার্চ টপিক ছিল মানে সাইকোলজি, মানে হাউ হিউম্যান বিহেভিয়ার রিলেটেড। তো পুরা উনি নোবেল প্রাইজটা পেয়েছে কিন্তু ওনার বন্ধুর সাথে কথা বলে, অ্যামসের সাথে প্রতিদিন 1 ঘন্টা কথা বলতো। ওই 1 ঘন্টা একজনের সাথে একজন কথা বলে বলে একটা নিউ একটা ইমার্জিং টিম ওনারা তৈরি করেছেন, এবং ওটার উপর উনি একটা বই লিখেছেন, থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো। তো ওই কথা থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি, একটা ডায়লগ থেকে। তো শফিকুল ভাই, থ্যাংক ইউ ফর ইউর কল। আমরা এখন আমাদের নেক্সট একটা ফেজে যাচ্ছি, সেটা হচ্ছে আপনার মানে ট্রানজিশন অ্যান্ড ট্রান্সফরমেশন। সো ট্রানজিশন ইন দ্য সেন্স, ফর এক্সাম্পল, আপনি কলেজ লেভেল শেষ করে ইউনিভার্সিটিতে গিয়েছেন, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স পড়েছেন। তো অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারে ইকোনমিক্সটা কী। তো ইকোনমিক্সটা আসলে how the world resources are deployed to make the society a better place. এটা হচ্ছে ইকোনমিক্স, তাই না? আর ফাইন্যান্স হচ্ছে how do we raise financial capital and how do we allocate it, where do we allocate it. এই ডিসিশনগুলো ফাইন্যান্স আমাদেরকে হেল্প করে। তো এই সাবজেক্টগুলো কেন চুজ করেছেন, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি কেন চুজ করেছেন, এবং এরপরে আপনার ট্রানজিশন টু ওয়ার্ক অ্যান্ড ট্রান্সফরমেশন উইথিন ওয়ার্ক সম্পর্কে একটু বলবেন। অবশ্যই। অর্থনীতি কেন চুজ করেছি আসলে বলতে হলে আমাকে অনেক চিন্তা করতে হবে, কারণ আমার মনে আছে আমি যখন ক্যারেট কলেজে প্রথম ভর্তি হয়েছিলাম, আমাদের ক্যারেট কলেজ সিস্টেমে এটা 10 ক্যারেট, ইনফ্যাক্ট এখন 13টা ক্যারেট কলেজ, সমস্ত ক্যারেট কলেজে এই জিনিসটা অ্যাটলিস্ট আমাদের সময় হতো, আমার ধারণা এখনও হয়। প্রথম যেই দিন ক্যাডেটরা তাদের ইউনিফর্ম পরে ক্লাসরুমে যায়, তাদের ক্লাসরুমে তাদের ফর্ম টিউটার তাদেরকে জিজ্ঞেস করে, প্রত্যেকে দাঁড়িয়ে বলবে তোমার নাম কি, দেশের বাড়ি কোথায়, বড় হয়ে কি হতে চাও। অ্যাটলিস্ট দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন নাজিম আমার প্রথম ক্লাসে। আমরা 50 জন ছাত্র, আমার অত্যন্ত প্রিয় বন্ধু, তারা যদি কেউ আমার এই প্রোগ্রামটা দেখে, আমি তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, এবং তারা এখনও আমার জীবনে অনেক ভ্যালু অ্যাড করে। আমরা ভাইয়ের মতো 50 জন বন্ধু। আমরা 25 জন বন্ধু একটা ফর্মে ছিলাম, 25 জন বন্ধু আর একটা ফর্মে ছিলাম। অড নাম্বারগুলো ফর্ম এ, ইভেন নাম্বারে ক্যারেট নাম্বার হচ্ছে ফর্ম বি। আমি ফর্ম এতে ছিলাম, আমার ক্যারেট নাম্বার ছিল 439। আমার টিচার জিজ্ঞেস করেছিলেন, তখন আমাদের বয়স 12 বছর বয়সে বাংলাদেশের ছেলেমেয়েরা সাধারণত ক্যারেট কলেজে যায়, তুমি বড় হয়ে কি হতে চাও? আমার মনে আছে আমি বলেছিলাম আমি বড় হয়ে অর্থনীতির প্রফেসর হতে চাই। কেন আমি ওটা বলেছিলাম, কেন আমার ওটা বলা হয়েছিল, এটা কিন্তু আদৌ আমি নিজেও জানি না। কোনো একটা কারণে আমার কাছে মনে হয়েছিল অর্থনীতি ওই সময় একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। এর পিছনে আমার মায়ের অবদান থাকতেও পারেন। আমার মা অমর্ত্য সেনের খুবই ভক্ত, এবং আমার মা রবীন্দ্রনাথেরও খুব ভক্ত। তো শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাসা আছে, অমর্ত্য সেন ওখানে যান, উনি অর্থনীতি নিয়ে কাজ করেন, রবীন্দ্রনাথকে পছন্দ করেন। রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার যখন পেয়েছিলেন তখন তার ওয়েবসাইট ছিল না। এখন নোবেল পুরস্কার প্রাপ্ত মানুষদের যে ওয়েবসাইট আছে, সেখানে রবীন্দ্রনাথের উপরে যে আর্টিকেলটা, এটা কিন্তু প্রফেসর অমর্ত্য সেনের লেখা। আমার মা আমাকে ছোটোবেলায় এগুলো নিয়ে কথা বলতেন, কখনো কিন্তু বলেননি যে তোমাকে রবীন্দ্রনাথের গান ভালোবাসতে হবে বা অমর্ত্য সেন, বাট কোনো একটা কারণে এটা বোধহয় আমার সুপ্ত মনে ছিল। এই কারণেই আমার ইকোনমিক্স এবং ফাইন্যান্স চুজ করা।
এর চাইতে কোনো গভীর রিজন আমি আসলে খুঁজে পাইনি যে কেন আমি এটা পড়েছি, বাট পড়ার পরে টের পেয়েছি যে এটা কত আনন্দের একটা সাবজেক্ট, এবং যেটা আপনি বললেন, তো সেই কারণে আমি আইইবিতে ইকোনমিক্স এবং ফাইন্যান্সে পড়েছি। পরবর্তীতে আমি ইনভেস্টমেন্ট ব্যাংকে ঢুকেছি, 3 বছর মতো ওখানে কাজ করেছি। আমার মনে হচ্ছে আমার জীবন ব্যাংকার হওয়ার জন্য না, আমার জীবন হচ্ছে টিচার হওয়ার জন্য, যেটা আমি ছোটোবেলা থেকে চেষ্টা করে এসেছি। আমার ক্যাডেট কলেজের টিচার যারা, জাহাঙ্গীর স্যার ইকোনমিক্স পড়িয়েছেন, আহমেদ হাসান স্যার হিস্ট্রি পড়িয়েছেন, রইস স্যার বাংলা পড়িয়েছেন, বসাক স্যার ইংলিশ পড়িয়েছেন, এবং অসংখ্য স্যার এবং ম্যাডামদের, লতিফা ম্যাডাম আমাদেরকে পড়িয়েছেন বাংলা, জাকিয়া ম্যাডাম জিওগ্রাফি। আমি কিন্তু আর্টসের স্টুডেন্ট এবং নিজের ইচ্ছায় আর্টস চুজ করেছি। যখন আপনি হয়তো বা জানেন বাংলাদেশে আর্টস চুজ করলে সে সময় ছোট করে দেখা হতো, অ্যাবসলিউটলি, আমার এখনো মনে আছে। কিন্তু ওই যে স্বাধীনতা, আমার বাবা মা অসাধারণ একটা কাজ করেছেন, ওনারা আমাকে সারা জীবন স্বাধীনতা দিয়েছেন আমি কি পড়বো সেটা চুজ করার জন্য। এবং আলটিমেটলি আমি যখন ইনভেস্টমেন্ট ব্যাংকিং ছেড়ে বা ব্যাংকিং ছেড়ে চলে আসলাম, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে 1 সেমেস্টার পড়িয়েছি, স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছিলাম। আল্লাহর অশেষ রহমতে আমি কমনওয়েলথ স্কলারশিপটা পেলাম এবং আমি ইউনিভার্সিটি অফ কেমব্রিজে পড়তে আসলাম। এবং আমার জানাও ছিল না যে ইউনিভার্সিটি কেমব্রিজে তখন ট্রিনিটি কলেজে মাস্টার প্রফেসর আমার্ত্য সেন, হু টট মি 2 মডিউলস, আমি ওনার ডাইরেক্ট ছাত্র। এবং তারপরে অর্থনীতি পড়া শেষ হলো, অর্থনীতিতে গবেষণা করলাম, সেগুলো নিয়ে ইউনিভার্সিটি অফ সারিতে জয়েন করলাম অ্যাজ এ লেকচারার ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স। যদিও অ্যাকাউন্টিং আমার টাইটেলটা ছিল, বাট আমি আসলে ফাইন্যান্সের অ্যাকাডেমিক। এবং ওই অ্যাকাডেমি আমি পার্সু করেছি। এবং আমার যারা দর্শক আমাদের এখানে আছেন, যারা, আপনি নিজেও একাডেমিক, আপনারা জানেন যে একাডেমির একটা বড় অংশ হচ্ছে গবেষণা করা। আমি কিন্তু গবেষণায় খুব একটা ভালো অ্যাকাডেমিক না, আমি এটা পার্সু করিনি। আই হ্যাভ নট পার্সুড রিসার্চ, বাট আই কেপ্ট ট্রু টু মাই সেলফ দ্যাট আই ওয়ান্ট টু বি এ টিচার। Within 1 year of arriving to Cambridge, I started teaching the same MPhil program that I just graduated from. So I built myself as a teacher, and I taught corporate finance, real estate finance, mathematical economics to all sorts of levels, all the way from undergraduate to doctoral level. এবং ওই টিচার হিসেবেই আমার সারা জীবন নিজেকে গড়া। ইউনিভার্সিটি অফ সারিতে আমি টিচিং ক্যারিয়ারই পার্সু করি, এবং সেখানেও কিন্তু অনেকে আমাকে বলেছে, এই যে তুমি রিসার্চ পার্সু করছো না, তোমার ক্যারিয়ার তো থেমে যাবে। There is a saying in our sector, absolutely, yes, publish or perish. Publish or perish, yes. I haven't done much publication at all. আমি এটা বলছি না যে এর অর্থে এই যে পাবলিকেশনকে আমাদেরকে হেয় করতে হবে। If you publish, if you pursue your research career, you will be having higher probability of becoming a professor. But I went against the tide because I wanted to, because that's what my choice, because that's what freedom meant to me. So এই যে আপনি হয়তো বা খেয়াল করছেন, স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা আমার কাছে একটা বিশাল ব্যাপার। যেই সমাজ, যেই সংস্কৃতি, যেই দেশ ব্যক্তিগত স্বাধীনতাকে প্রাধান্য দিতে পারে না, তারা কোনো দিন উন্নতি করতে পারবে না। ব্যক্তিগত স্বাধীনতা হচ্ছে দ্য কোর ইনগ্রেডিয়েন্ট অফ বিং সাকসেসফুল ইন সোসাইটি, ইন ইকোনমি, ইন ইয়োর ক্যারিয়ার, অ্যান্ড অ্যাজ আ হোল ইউ ফিল গুড অ্যাবাউট ইউর সেলফ, বিকজ আপনাকে অ্যালাউ করা হয়েছে যে জিনিসটা আপনি করতে ভালোবাসেন সেই জিনিসটা করতে পারা। সেটা যদি একটা কার্পেন্টারেরও কাজ হয়, একটা উবার ড্রাইভারের কাজ হয়, একটা শেফের কাজ হয়, একটা এন্টারপ্রেনারের কাজ হয় আপনার মতো বা আমার মতো একজন প্রফেসর, হায়ার এডুকেশন লিডারের কাজ হয়, যে যা করছে মনের আনন্দে করবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ইনগ্রেডিয়েন্ট অফ ক্যারিয়ার। Absolutely. So freedom to choose gives you that responsibility and accountability. তখন আপনি তো কাউকে ব্লেম করতে পারবেন না। You have to own your own decision. Absolutely. And being accountable to yourself and to the society এবং to your parent. তো এটা একটা ভাইটাল লেসন আমরা পেলাম। আর সেকেন্ড থিং, ধরেন অ্যাট দ্য এজ অফ 12 আপনি চুজ করেছেন ইকোনমিক্স টিচ করবেন। তো ইকোনমিক্স হয়তো আপনার এই যে অ্যাম্বিশনটা নার্চার হয়েছে, আপনার মা আপনাকে কলকাতায় নিয়ে গেল হয়তো, এবং অমৃত সেনের মতো বিশাল মানে ট্যালেন্টেড মাইন্ডকে ইন্সপায়ার হয়তো হয়েছেন ওনার মাধ্যমে, এবং সাথে সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো
ব্রিলিয়ান্ট বেঙ্গলি আপনি কোথায় পাবেন? তো এই যে ভিজিট গোয়িং ইনটু maybe a museum, maybe to visit some theater, maybe watch some movies on those personalities will certainly shape আমাদের বাচ্চাদের মাইন্ডটাকে শেপ করবে। এবং সাথে সাথে আপনি চুজ করেছেন টিচিং। কেন টিচিং? টিচিং হচ্ছে সিঙ্গেল বিগেস্ট টাচ পয়েন্ট ইন একাডেমিক লাইফ। একটা স্টুডেন্টের সাথে একটা টিচারের ইন্টারাকশনটা হচ্ছে দ্য সিঙ্গেল ফ্রিকুয়েন্ট ইন্টারাকশন। তো ওটার জন্য সোশ্যাল স্কিল লাগে। ফর এক্সাম্পল, আপনি যদি সোশ্যাল স্কিল যদি না হতো আপনি কিন্তু কনফিডেন্ট হতেন না। তো আমি যখন আমিও টিচিং শুরু করেছি এখানে 2002 সাল থেকে প্রায় 2013 সাল এখন আমি টিচিং করি। বাট এই যে মানুষের সাথে রিলেশনশিপ তৈরি করা, এটা কিন্তু একটা ভাইটাল ইম্পর্টেন্ট। তো সিমিলারলি আমিও যেহেতু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং একাডেমিক লাইফে ছিলাম, আমিও রিসার্চ তেমন পছন্দ করতাম না। বাট UK as a whole, as a country, has now understood the beauty and importance of actually teaching. So TAF, Teaching Excellence Framework, এই কারণেই কিন্তু আনা হলো। তো এই টিচিংটাও আমরা বলবো ভাইটাল ইম্পর্টেন্ট এই কারণেই, আমরা তো মানুষের মাধ্যমে বাঁচতে চাই। আপনার টিচারকে আপনি এখনো মনে রেখেছেন, নাম জেনে রেখেছেন। সো ইয়োর স্টুডেন্টস ইয়োর লেগেসি, ইয়োর রিসার্চ আউটপুট ইজ অলসো ইয়োর লেগেসি। তো একটা লেগেসি তো রাখতে পারছি আমরা, অফকোর্স। তো এটা আমাদের একটা ইম্পর্টেন্ট। তো আমরা এই লেসন থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে মানুষের যে অ্যাম্বিশন তাকে কিন্তু গাইড করে, এবং ওই অ্যাম্বিশন একটা চাঁদকে যদি আমি ফলো করি আমি রং পথে যাব না, কারণ বিকজ দ্যার ইজ এ গাইডিং লাইট। এবং এটা আপনার ফ্যামিলির মাধ্যমে আপনি হয়তো এটা নার্চার হয়েছে আপনার মার এবং বাচ্চার যে হাইলি ইমোশন, মানে ইমোশন যে ইম্পর্টেন্ট, ভাইটাল ইম্পর্টেন্ট, এটা আপনার কগনিশনকে এফেক্ট করেছে। জি, মানে আমি জাস্ট একটু নিউরোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে বলি, ইমোশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান কগনিশন। যে আপনার মার ইনস্পিরেশন হ্যাজ ডিকটেটেড ইউর কগনিশন to choose, making an objective decision about your course, your life, your career, এবং কেমব্রিজ চুজ করা। হ্যাঁ, তো এটা আমরা একটু ট্রাই করব অ্যাজ এ প্যারেন্ট হিসাবে, ইমোশনালি কানেক্ট হব। আমাদের বাচ্চাদের সাইকোলজিক্যাল ওয়েলবিং, ইমোশনাল রিচনেস ইজ মোর ইম্পর্টেন্ট দেন দেয়ার ক্যারিয়ার। বিকজ আপনি যদি তাদেরকে ইমোশনালি নার্চার করেন, তাদেরকে যদি ইন্সপিরেশন দেন, দ্যাট ইন্সপিরেশন উইল গাইড হিম ফরএভার। তো এটা একটা চমৎকার কিছু এক্সাম্পল ট্রানজিশন অ্যান্ড ট্রান্সফরমেশন রিলেটেড। আর কোনো অ্যাডভাইস থাকলে একটু বলবেন। আমি দুইটা প্যারালাল আপনাকে বলছি। তো আমি আজকে একটা সিভি দেখেছি এবং গত কিছুদিন আগে আরেকটা সিভি দেখেছি, দুইটা ফ্যান্টাস্টিক ক্যারিয়ার ড্রিভেন ইন্ডিভিজুয়ালের সিভি আমি পেয়েছি। তারা অনেক সময় বিভিন্ন কারণে হয়তো তাদের ডিজায়ার্ড ক্যারিয়ারে যেতে চায় না। তো তাদের প্রতি আপনার অ্যাডভাইস কি? ধরেন একটা শিক্ষিত ছেলে খুব ভালো রেজাল্ট করেছে, ভালো ইউনিভার্সিটিতে পড়েছে, কিন্তু তার প্রেফার্ড ক্যারিয়ারটা সে পাচ্ছে না, কিন্তু তাদের প্রতি আপনার কি অ্যাডভাইস থাকবে? অফকোর্স, অ্যাঞ্জেলা ডাকওয়ার্থ নামে একজন সাইকোলজিস্ট আছেন, উনি বোধহয় এই মুহূর্তে আমেরিকাতে, আমি চিন্তা করছি ক্যালিফোর্নিয়া কোনো ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে কাজ করছেন। উনি আমার জানা মতে চাইনিজ জন্মোদ্ভূত। অ্যাঞ্জেলার একটা টেড টক আছে, ইটস অন গ্রিট। আমি সবাইকে অনুরোধ করব যারা এই প্রোগ্রামটা দেখছেন যে আপনারা অ্যাঞ্জেলার গ্রিট রিলেটেড এই টেড টকটা দেখবেন। এবং দের ইজ আ বুক শি রোট অ্যাজ ওয়েল কল্ড গ্রিট। She is a psychologist as well. She researched every facet of the society where there are high-performing individual, whether they are American naval SEALs, whether they are high-profile politician, whether they are performing art performer, whether they are Hollywood star, whether they are high-profile bankers or academic or athletic individuals, gold medalist in Olympic. She went to every arena, every facet of the society to find out what makes a person high performance. এবং উনি দেখেছেন
আমি বিশেষ করে কনসেন্ট্রেট করছি আপনি যে প্রশ্নটা করলেন যে যারা তাদের নিজস্ব ক্যারিয়ার খুঁজে পাচ্ছে না তাদের কি করা উচিত। তাদের পারসিভিয়ার করা উচিত, তাদের ধৈর্য সহকারে ওই যে নর্থ স্টার, ওই যে চাঁদের কথা আপনি বললেন, ওই চাঁদকে ফলো করার চেষ্টা করে যাওয়া উচিত। গ্রিট হচ্ছে দ্য সিঙ্গেল মোস্ট পাওয়ারফুল কোয়ালিটি, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রিট। যতবার আপনাকে আঘাত করবে সমাজ এবং অর্থনীতি, যতবার আপনি পড়বেন ততবার দাঁড়িয়ে আবার আপনার যাত্রা শুরু করবেন, আবার সেই চাঁদকে দেখে রওনা দেবেন। এই গ্রিট অ্যান্ড রেজিলিয়েন্স থেকে কিছু না কিছু আপনার কাছে আসবেই। এবং এটা আমি নাজিম আমার ক্যারিয়ারেও দেখেছি। আমার ক্যারিয়ারে যখন আমি রিসার্চ থামিয়ে দিয়েছি অনেক সীমাবদ্ধতা এসেছে, কিন্তু হ্যাভিং রেজিলিয়েন্স অ্যান্ড গ্রিট অ্যান্ড দ্য পারসিভিয়ারেন্স টু পারসিউ ইয়োর ড্রিম is the single most thing that will get to your career. Excellent point. So তিনটা ওয়ার্ড, গ্রিট, পারসিভিয়ারেন্স অ্যান্ড রেজিলিয়েন্স, তিনটা ওয়ার্ড আমরা শিখলাম। লাস্ট একটা পয়েন্ট, কারণ আমাদের শো প্রায় শেষের পথে, আর মাত্র 1 মিনিট আছে। লিডারশিপ অ্যান্ড লেগেসি রিলেটেড আমরা কিছু কথা বললাম। তো আপনার কিছু অ্যাডভাইস আছে কিনা মানুষের লিডারশিপ অ্যান্ড লেগেসি রিলেটেড আমাদের ভিউয়ারদের জন্য? স্বল্প সময়ের মধ্যে যা আমি বলতে চাই, কোনো লিডার যদি কখনো মনে করেন যে বিকজ অফ মাই পজিশন অ্যান্ড মাই পাওয়ার আই উইল লিভ মাই লেগেসি, ইন মাই হাম্বল ওপিনিয়ন সেই লিডার সাকসেসফুল হবে না। একটা লিডারকে চিন্তা করতে হবে এটা একটা প্রিভিলেজ টু সার্ভ মেনি। সো আ লিডার মাস্ট থিঙ্ক অ্যাবাউট সার্ভিস টু হিটস পিপল, আ সার্ভেন্ট লিডার উইথ অথেন্টিসিটি অ্যান্ড ইনক্লুশন, that is the biggest ingredient of being a fantastic leader. Excellent. So লিডারশিপের জন্য সার্ভিং মেন্টালিটি থাকতে হবে এবং সবাইকে সেবা করার একটা মেন্টালিটি, ওটা ওই হসপিটালিটির সাথে একটা লিঙ্ক আছে, কাইন্ডনেসের সাথে লিঙ্ক আছে। তো এগুলা কিন্তু একটার সাথে একটা ইন্টারলিঙ্ক। তো মেনি থ্যাঙ্কস ফর শেয়ারিং ইউর উইজডম অ্যান্ড ইনসাইট। রিগ্রেটিভলি আমাদের শোটা শেষ করতে হচ্ছে, বাট হোপফুলি উইল ডিসকাস ইট অ্যাগেন ইন দ্য নেক্সট পিরিয়ড। সো ভিউয়ার্স, এভরি ফ্রাইডে আমরা এখানে নিয়ে আসি আপনাদের জন্য কিছু ব্রিলিয়ান্ট মাইন্ড যারা নিজের লাইফের এক্সাম্পল শেয়ার করে সবাইকে ইলুমিনেট করতে চায়। দে আর দ্য ইলুমিনারিস, ভিশনারিস, টাইটান অফ ট্রাম্প। অ্যান্ড আজকে আমাদের এমন একজন মানুষকে পেয়ে আমরা অনেক ধন্যবাদ, অনেক বেশি গর্ব ফিল করছি। ওসামা ভাই, মেনি থ্যাঙ্কস ফর জয়নিং আস। Thank you very much for having me. Thank you.